নমস্কার, টিটিভি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেশ, রাজ্য ও বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনা, বড় আপডেট এবং আলোচিত খবর নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটস 2026 কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের স্টার্টআপ উদ্যোক্তা, উদ্ভাবক ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ভারতে বর্তমানে 2 লক্ষেরও বেশি স্টার্টআপ সক্রিয়ভাবে কাজ করছে এবং দেশের তরুণ উদ্ভাবকেরা প্রযুক্তি, গবেষণা ও শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছেন। তিনি বলেন, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন ভারতের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। পরে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত-ফ্রান্স সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভারতের প্রযুক্তি, উৎপাদন এবং উদীয়মান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে ভারত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ডের দেহরাদুনে ভারতীয় সামরিক একাডেমির পাসিং আউট প্যারেডে অংশগ্রহণ করে নবীন সামরিক কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে 10শততম রেগুলার কোর্স এবং 10শততম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত হন। রাষ্ট্রপতি প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দেশের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা সম্মাননা অনুষ্ঠানে তিনি সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র, পুলিশ বাহিনী এবং পুলিশ বিভাগের 51 জন সদস্যকে বীরত্ব পদকে সম্মানিত করেন। এর মধ্যে 7টি কীর্তিচক্র, 15টি বীরচক্র এবং 29টি শৌর্য চক্র প্রদান করা হয়। অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্তে শহীদ এক জওয়ানের মায়ের চোখের জল মুছে দিয়ে রাষ্ট্রপতি মানবিকতার পরিচয় দেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও তিনি পুদুচেরি মন্ত্রিসভার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন, যার ফলে 3 জন নতুন মন্ত্রী নিয়োগের পথ সুগম হয়েছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। কলকাতার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পুলিশের তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি মামলায় অভিযুক্ত ব্যক্তির সন্ধানে পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে। তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরের প্রতি সমর্থন জানিয়েছেন বলে খবর প্রকাশ্যে এসেছে। তাঁর এই অবস্থান দলীয় অন্দরে চলা মতবিরোধকে আরও স্পষ্ট করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি আগামী দিনে দলের সাংগঠনিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন শীর্ষ নেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বিধানসভা নির্বাচনের টিকিট বণ্টন এবং দলীয় মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাগুলি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। কর্ণাটক সরকারের জনপ্রিয় গৃহলক্ষ্মী ও গৃহজ্যোতি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। সরকারের দাবি, প্রকল্প দুটির সুবিধাভোগীদের তালিকায় অনিয়ম এবং ভুয়ো আবেদনকারীর অভিযোগ সামনে এসেছে। সেই কারণে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে পুনরায় আবেদন প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের মতে এই পদক্ষেপের মাধ্যমে সরকারি ভর্তুকি ও সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার নির্দেশও দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নাগরিকত্ব নিয়মিত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন। তার মতে সীমান্তবর্তী অঞ্চলের জনসংখ্যাগত পরিবর্তন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করা প্রয়োজন। এই উদ্দেশ্যে হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনকে প্রয়োজনীয় সুপারিশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নথি ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পর্যায়ক্রমে পর্যালোচনা করা হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনিযুক্ত মন্ত্রীদের জন্য বিশেষ প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন। প্রশিক্ষণে সরকারি ফাইল নিষ্পত্তির পদ্ধতি, আর্থিক নিয়ম মেনে কাজ করা, টেন্ডার প্রক্রিয়া পরিচালনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
সরকারের লক্ষ্য মন্ত্রীদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করা, প্রশাসনের বিভিন্ন স্তরে সমন্বয় বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। মণিপুরে 6 নাগা নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি বলেছেন, ঘটনার তদন্ত ইতিমধ্যেই জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ পরিচালনা করছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। পুনেতে ককটেল 2 ছবির প্রচার অনুষ্ঠানে অভিনেত্রী রাশমিকা মান্দান্নাকে ঘিরে ভিড়ের চাপে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সেই সময় অভিনেত্রী কৃতি শ্যানন দ্রুত এগিয়ে এসে তাঁকে সুরক্ষিতভাবে ভিড়ের মধ্য থেকে বের করে আনেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ কৃতির উপস্থিত বুদ্ধি ও সহকর্মীর প্রতি দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছেন। বলিউডের 2 জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে এই ঘটনাটি বিনোদন জগতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মুম্বইয়ে আমির খানের প্রোডাকশন হাউসের 25 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী রেখা তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে তিনি বহু বছর আগে শুরু হয়ে বন্ধ হয়ে যাওয়া টাইম মেশিন ছবির স্মৃতিও তুলে ধরেন। রেখা জানান, ভবিষ্যতে সুযোগ পেলে আমির খানের সঙ্গে বড় পর্দায় কাজ করতে তিনি আগ্রহী। 2 তারকার সম্ভাব্য জুটি নিয়ে ভক্তদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরের 4র্থ সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তিনি জানিয়েছেন, গোলু চরিত্রে আবারও অভিনয় করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একই সঙ্গে দীর্ঘ 1 দশক পর তিনি মঞ্চনাটকে প্রত্যাবর্তনের প্রস্তুতিও নিচ্ছেন। অভিনয়ের 2 ভিন্ন মাধ্যমকে সমান গুরুত্ব দিয়ে তিনি নতুন পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তাঁর এই মন্তব্য ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুরভি জ্যোতি ও তাঁর স্বামী সুমিত সুরি তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর ভাগ করে নিয়েছেন। কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সামাজিক মাধ্যমেও বহু তারকা এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে তাঁদের ভক্তদের মধ্যেও ব্যাপক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করে তাঁর বোন একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। পরিবার, অনুরাগী এবং চলচ্চিত্র জগতের বহু ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। সুশান্তের অভিনয় জীবন, সংগ্রাম এবং চলচ্চিত্রে অবদানের কথাও অনেকেই স্মরণ করেছেন। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে অসংখ্য ভক্ত বিভিন্ন পোস্ট ও বার্তার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন। বিষয়টি আবারও অভিনেতার জনপ্রিয়তা এবং দর্শকদের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা তুলে ধরেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে সুভাষ নামে নতুন একটি বায়োপিক নির্মাণের ঘোষণা করা হয়েছে। ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করবেন আরিয়ান শ্যাম। নির্মাতাদের দাবি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান নেতার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বড় পর্দায় তুলে ধরা হবে। ঘোষণার পর থেকেই ইতিহাসভিত্তিক এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। চলচ্চিত্রটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। দেশের কর আদায় ও অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আয়কর বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্রিম কর সংগ্রহ 6.42% বৃদ্ধি পেয়ে 11.13 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে কর্পোরেট কর আদায় প্রায় 9.54% বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। অন্যদিকে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায়ও ইতিবাচক অবস্থানে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট জিএসটি সংগ্রহ 1.94 লক্ষ কোটি টাকার বেশি হয়েছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভোগব্যয়ের ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে। এদিকে গুজরাট সরকার জিএসটি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কর ফাঁকি রোধে নজরদারি, অডিট এবং পরিদর্শন আরও জোরদার করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মূল্যায়নে বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা, কর সংস্কার এবং স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করছে। পাশাপাশি জিএসটি সরলীকরণ, কর ব্যবস্থার আধুনিকীকরণ এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ওপরও জোর দেওয়া হচ্ছে, যা বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। দেশের মূল্যবান ধাতুর বাজারে সোনার দামে বৃদ্ধি দেখা গেছে। খুচরা বাজারে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,45,060 হয়েছে, যা আগের মূল্যের তুলনায় 470 বেশি। একইভাবে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,38,150 পৌঁছেছে এবং এতে 450 বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে
আন্তর্জাতিক চাহিদা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের বিনিময় হার এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অন্যদিকে রুপোর বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। প্রতি গ্রাম রুপোর দাম 260 এবং প্রতি কিলোগ্রাম রুপোর দাম 2,60,000 রয়েছে। উভয় ক্ষেত্রেই কোনো পরিবর্তন দেখা যায়নি। সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের নজর কেড়েছে, তবে মূল্যবান ধাতুর দাম আন্তর্জাতিক কমোডিটি বাজারের ওঠানামার কারণে দ্রুত পরিবর্তিত হতে পারে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে 3টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এরপরেই ইসরায়েল দক্ষিণ বৈরুতের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এই হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। একই সময়ে ইরান জানিয়েছে, সামরিক অভিযান চলতে থাকলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যদিও বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা বজায় রয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে তাদের দূরপাল্লার হামলা অব্যাহত থাকবে। ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্য উভয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন সামনে এসেছে। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এআই নিয়ে তরুণ প্রজন্মের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এআই প্রযুক্তি সম্পর্কে বাড়তে থাকা সমালোচনা ও জনসচেতনতা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এদিকে এআই অবকাঠামো সম্প্রসারণে অ্যানথ্রপিককে কেন্দ্র করে প্রায় $35 বিলিয়ন কম্পিউটিং ও চিপ বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ্যে এসেছে, যেখানে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ রয়েছে। অ্যাপল তাদের নতুন সিরি এআই ও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের মাধ্যমে উন্নত কথোপকথন, ছবি বিশ্লেষণ এবং স্মার্ট সহায়ক সুবিধা যুক্ত করেছে। অন্যদিকে গুগল এআই খাতে দক্ষ কর্মী তৈরির জন্য $50 মিলিয়ন নতুন উদ্যোগ চালু করেছে, যার মাধ্যমে কয়েক লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ে ওপেন এআইয়ের বিজ্ঞাপন নীতি, ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা এবং এআই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল তদন্ত শুরু করেছেন। এছাড়া মাইক্রোসফট এআই কেন্দ্রিক নতুন ডিভাইস, সফটওয়্যার এবং হার্ডওয়্যার উন্মোচন করে এআই ভিত্তিক কম্পিউটিংয়ের প্রসার আরও জোরদার করেছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় এক 33 বছর বয়সী দলিত ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে পা টিপে দিতে বলে। তিনি অস্বীকার করলে বেল্ট ও লোহার রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে খুনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। মহারাষ্ট্রের ইয়াভতমালে একটি বেসরকারি হাসপাতালের ভিতরে 45 বছর বয়সী নার্স কুসুম চান্দেকরকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। হাসপাতালের কর্মীদের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। হত্যার উদ্দেশ্য ও অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারী দল। পশ্চিম বর্ধমানের কাকসা এলাকায় বজ্রপাতে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের নাম গোকুল নন্দী ও সৌরভ গায়েন। খারাপ আবহাওয়ার মধ্যে বাইরে থাকার সময় বজ্রাঘাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন আবহাওয়া খারাপ থাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। পরিবারের সদস্যদের সহায়তার বিষয়েও আলোচনা চলছে। মহারাষ্ট্রের নাগপুরে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় 20 বছর বয়সী বাইক আরোহী নীলেশের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর বাবা গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। সংঘর্ষের পর স্থানীয় মানুষ উদ্ধার কাজে এগিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়ি চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিহারের নালন্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
তাঁদের দাবি, অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে। নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের হাতে দেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে বর্ষার প্রভাব আরও সক্রিয় থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ওডিশা, ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া দেখা যেতে পারে। বিদর্ভ ও মরাঠওয়াড়ার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। দক্ষিণ ভারতে কেরল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর তামিলনাড়ুতে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কনকন গোয়া ও মধ্য মহারাষ্ট্রে গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।